আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আইসিটি চ্যাপ্টার সেকেন্ড এর ডেটা ট্রান্সমিশন মেথড। ফার্স্টে আমাদেরকে ডেটা ট্রান্সমিশন মেথড পড়ার আগে আমাদেরকে জানতে হবে ডেটা ট্রান্সমিশন কি। ডেটা ট্রান্সমিশন হলো তথ্যকে আমরা যখন একটা তথ্য পাঠাই তখন আমাদের একটা সেন্ডার থাকে এবং একটা রিসিভার থাকে। একটা সেন্ডার থাকে এবং একটা রিসিভার থাকে। আমরা তথ্যটাকে পাঠাই এই একটা মাধ্যমের মধ্যে যে আমরা যে তথ্যটা পাই তথ্যটা সরাসরি তো রিসিভার কাছে যায় না, তথ্যটা কোনো একটা মাধ্যমে যায়, অর্থাৎ কোনো ইন্টারনেটের মাধ্যমে। আমরা জানি যে ইন্টারনেটের মাধ্যমে যায় তথ্যটা বা নেটওয়ার্কের মাধ্যমে যায় এবং সেই নেটওয়ার্কের মাধ্যমে ডিজিটাল ও অ্যানালগ আকারে যায় নাকি অ্যানালগ আকারে আকারে স্থানান্তর যায় যে এই মাধ্যমটা যায় সেন্ডারের ডিজিটাল ও অ্যানালগ আকারে ডেটা স্থানান্তর হওয়াকে ডেটা ট্রান্সমিশন বলে। অর্থাৎ রিসিভার ও সেন্ডার থেকে রিসিভারে আমরা যে এই তথ্যটা পাঠাচ্ছি তার তথা ডিজিটাল ও অ্যানালগ আকারে যে যাচ্ছে এই যাওয়াটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন। এই ডেটা ট্রান্সমিশন যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্যটা যায় সেই পদ্ধতি থেকে বলে ডেটা ট্রান্সমিশন মেথড। অর্থাৎ আমরা যে তথ্যটা পাঠাচ্ছি এটা যে মাধ্যম যে পদ্ধতিতে পাঠাচ্ছি সেই পদ্ধতিটি হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। ফার্স্ট আমরা যেটা সামারাইজ করি তাহলে বলতে পারি ডেটা ট্রান্সমিশন কি। ডেটা ট্রান্সমিশন হচ্ছে আমরা ডিজিটাল ও অ্যানালগ আকারে যে তথ্যটা পাঠাই, যে তথ্যটা যায় সে তথ্যকে বলে ডেটা ট্রান্সমিশন। আর ডেটা ট্রান্সমিশন হচ্ছে যে পদ্ধতিতে ব্যবহার করে আমরা তথ্যটা পাঠাই সেই পদ্ধতিটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। এখন কোন পদ্ধতিতে আমরা দুইটি পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন মেথড তথ্য পাঠাতে পারি। যেমন একটা হলো প্যারালাল পদ্ধতিতে পাঠাতে পারি, একটু সিরিয়াল পদ্ধতিতে পাঠাতে পারি। প্যারালাল পদ্ধতিতে আমরা যদি একটা উদাহরণ বলি, ধরেন একটা আমাদের যে স্কুল বা কলেজের গেট আছে সেই কলেজের গেটে একসাথে চাইলে অনেকজন 8-10 জন, গেট যত বড় হবে তত জন মানুষ একসাথে ঢুকতে পারে না। সেভাবে মনে করেন একসাথে অনেকগুলো ডেটা একসাথে যদি যায়, যেরকম আমরা কলেজ গেটে ঢোকার সময় একসাথে গেট বড় হওয়ার কারণে একসাথে 8-10-20 জন একসাথে বের হতে পারে। সেভাবে প্যারালালও একসাথে অনেকগুলো ডেটা যেতে পারে। যেমন ধরি এরকম করে একসাথে এই গেট এটা দিয়ে একসাথে এরকম করে সবাই 8-10 জন যত গেট যত বড় হবে ততজন একসাথে বের হতে পারবে, সমান্তরালভাবে বের হতে পারবে। তো এখানে এর জন্য একাধিক তার লাগে। যেমন একজন বের হচ্ছে, একজন একটা জায়গা নিয়ে নিচ্ছে এবং এর পরেরজন যেটা বেরোচ্ছে সেটা এদিক দিয়ে একটা জায়গা নিচ্ছে। সবাই তো আর একসাথে এদিক দিয়ে বেরোতে পারবে না। আর তাই কি সবাই যদি একসাথে বের হতো তাহলে তো একজনের পিছিয়ে একজন বের হতে হতো। যেহেতু গেট বড় সেই কারণে একজন আলাদা আলাদা বের হচ্ছে। তারও এরকম তথ্যটা পাঠাতো, এখন একটা তথ্য যাবে সেই তথ্যটা আলাদা আলাদা যেভাবে তথ্যটা যাবে তখন তথ্যটা পাঠাতো একটা কি অনেক বড়। তাই এরকম প্রত্যেকটা তথ্যের জন্য একটা তার মাধ্যম দরকার অর্থাৎ একাধিক তারের দরকার। এরপরে এই প্যারালাল সিস্টেমে 8 থেকে 16 বিট ডেটা চলাচল করতে পারে। 8 থেকে 16 বিট ডেটা একসাথে চলাচল করতে পারে। এরপরে এটা আমরা কম্পিউটারের অভ্যন্তরে ব্যবহার করে থাকি প্যারালাল। এরপরে হচ্ছে এর সুবিধা হচ্ছে এটা একসাথে যেহেতু আমরা ধরেন একসাথে যদি একটা গেট দিই 10-20 জন বের হতে পারে, তাহলে যদি 1000 জন স্টুডেন্ট হয় তাহলে 1000 জন স্টুডেন্ট অনেক তাড়াতাড়ি বের হতে পারবে না। যদি মনে করেন একজন করে যায় তাহলে তো অনেক সময় দরকার। যদি একসাথে যদি 20 জন 50 জন বের হতে পারে তাহলে 1000 জন স্টুডেন্ট কলেজ থেকে বের হতে অনেক অল্প সময় দরকার। সেভাবে দ্রুত গতিতে প্যারালাল সিস্টেমে দ্রুত গতিতে ডেটা যায়। এরপরে একসাথে অনেকগুলো বিট চলাচল করতে পারে। এরপরে অসুবিধা হচ্ছে দূরত্ব বেশি হলে ডেটা চলাচল করতে পারে না এবং পৃথক পৃথক তার যেহেতু পৃথক তার ব্যবহৃত হয় তার জন্য এটা ব্যয়বহুল সিস্টেম। এরপরে সিরিয়াল হচ্ছে আমরা যে বললাম গেট অনেক বড় হওয়ার কারণে সবাই আলাদা আলাদাভাবে বেরোতে হচ্ছে, আস্তে আস্তে করে একজন একটা জায়গা নিয়ে বেরোতে পারতেছে। যদি গেট যদি বড় না হয়, ধরেন গেট একটা ছোট গেট, তাহলে এতজন স্টুডেন্ট কীভাবে বেরোবে?
হয়তো একজনের পিছনে একজন সিরিয়াল ধরে ধরে বেরোবে, না একজনের পিছনে একজন সিরিয়াল করে করে বেরোতে হলে সিরিয়াল একজনের পরে একজন বের হওয়ার কারণে একে বলা হয় সিরিয়াল। মানে কি একটা তথ্য যাওয়ার পরে আরেকটা তথ্য যাবে, একসাথে সকল তথ্য যেতে পারবে না। এখানে একসাথে সকল তথ্য যেতে পারতো, কিন্তু এখানে একসাথে সকল তথ্য যেতে পারবে না। এখানে একটা তথ্য যাওয়ার পর আরেকটা তথ্য যাবে, তাই একে বলা হয় সিরিয়াল পদ্ধতি। এটা হচ্ছে দূরবর্তী স্থানের জন্য ব্যবহার করা হয় সিরিয়াল পদ্ধতি। এইটি সিরিয়ালকে আবার 3 ভাগে ভাগ করা হচ্ছে, পদ্ধতির উপরে 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটি হচ্ছে অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস তো কি? এই অ্যাসিনক্রোনাস হচ্ছে এখানে অ্যাসিনক্রোনাসের তথ্যগুলো ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো, অর্থাৎ এক বিট করে পাঠানো হয়। এরপরে সিনক্রোনাস কি? সিনক্রোনাস হচ্ছে এখানে এক বিট করে পাঠানোর কারণে এটাতে কোনো সময় দরকার হয় না। এটা শুরুতে একটা হেডার ইনফরমেশন এবং টেলার ইনফরমেশন দরকার হয়, স্টার্ট বিট এবং স্টপ বিট জুড়ে দেওয়া হয়, যাতে কি ব্লক শুরু কোথায় শেষ কথা বোঝার জন্য। এরপর এখানে কোনো সময় দরকার হয় না, এখানে কোনো বিরতি দরকার না, একসাথে আস্তে আস্তে একসাথে যেতে পারে তথ্যগুলো। আর সিনক্রোনাস হচ্ছে যে ব্লক আকারে একসাথে 80 থেকে 132 বিট তথ্য একসাথে যেতে পারে। অর্থাৎ সিনক্রোনাস হচ্ছে একটা ব্লক আকারে 80 থেকে 132 বিটের তথ্য একসাথে যেতে পারে। এটার জন্য একটা ব্লক যাওয়ার পরে কিছু অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়ে এরপর আরেকটা তথ্য যায়, এতে এটার জন্য সময় দরকার হয়। আইসোক্রোনাস হচ্ছে সিনক্রোনাস ও আসিনক্রোনাসের সম্মিলিত রূপ। আসিনক্রোনাস হচ্ছে সিনক্রোনাসের যেখানে একটা ব্লক যাওয়ার পরে একটা দরকার, সময় নেই, কিন্তু আইসোক্রোনাসের সময় দরকার হয় না, এটা একটা ব্লক যাওয়ার পরে আরেকটা ব্লক সহজে যেতে পারে। তো এভাবে আমরা যদি সামারাইজ করি ডেটা ট্রান্সমিশন মেথড কি? ডেটা ট্রান্সমিশন মেথড হলো তথ্য যেভাবে আমরা পাঠাই, ডিজিটাল নাকি অ্যানালগে পাঠাই, যে মাধ্যমে পাঠাই সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন। আর যে পদ্ধতিতে আমরা এই তথ্যগুলো পাঠাচ্ছি সেই পদ্ধতি হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। আর ডেটা ট্রান্সমিশন মেথডকে 2 ভাগে ভাগ করেছি, প্যারালাল ও সিরিয়াল। একসাথে সকল বিট যাওয়াকে বলা হয় প্যারালাল, আর একটার পর একটা তথ্য যাওয়াকে বলে সিরিয়াল। আর আইসোক্রোনাস, এরপর আছে সিরিয়ালকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, সিনক্রোনাস ও আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার তথ্য যায়, সিনক্রোনাস হচ্ছে ব্লক আকারে তথ্যগুলো যায়, এরপর আইসোক্রোনাস হচ্ছে এই ব্লক আকারে যায় কিন্তু কোনো সময় দরকার হয় না। এরপর আমরা দেখব এখন আমরা দেখব ডেটা ট্রান্সমিশন মোড। এখন ডেটা ট্রান্সমিশন মোড জিনিসটা কিটা জানতে হবে। ডেটা কমিউনিকেশন, অর্থাৎ ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে যখন তথ্যটা আমরা পাঠাবো তখন তথ্যটা কোন দিক থেকে কোন দিকে তথ্যটা যাবে, অর্থাৎ ডেটা প্রবাহের দিক, ডেটা কোন দিক দিয়ে যাচ্ছে, সে প্রবাহ এক দিক থেকে আসতেছে নাকি উভয় দিক থেকে তথ্য যাচ্ছে, এইসব প্রবাহের দিকে উপর ভিত্তি করে ডেটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এই 3 ভাগের মধ্যে একটি হচ্ছে ইউনিকাস্ট, এরপর হচ্ছে ব্রডকাস্ট ও মাল্টিকাস্ট। কারণ ইউনিকাস্টটা কি? ইউনিকাস্টকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো ইউনিকাস্টকে যদি আমরা সহজ ভাষায় বলতে পারি একজন প্রাপক, একজন সেন্ডার থাকে এবং একজন রিসিভার থাকে। অর্থাৎ একজন সেন্ডার থাকে, একজন রিসিভার থাকে, অর্থাৎ একজন প্রেরক এবং প্রাপক থাকে। অর্থাৎ একজন তথ্য পাঠাতে পারবে, একজন তথ্য গ্রহণ করতে পারবে। অর্থাৎ এখানে অনেকজন মানুষ গ্রহণ করতে পারবে। যেমন মোবাইল ফোনে কি আমরা একজন কথা বলি, একজন শুনে, আবার একজন কথা বলে, মানে কি একসাথে একজনে কথা বলতে পারে। এটা আমরা মোবাইল ফোন হচ্ছে। ইউনিকাস্টকে আবার 3 ভাগে ভাগ করা হচ্ছে, অর্থাৎ সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স কি? সিমপ্লেক্সে সেন্ডারও থাকে, রিসিভারও থাকে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে এখানে সেন্ডার শুধু তথ্য পাঠাতে হবে, রিসিভার শুধু গ্রহণ করবে। আবার রিসিভার শুধু গ্রহণ করতে পারবে কিন্তু সেন্ডার কোনো কিছু গ্রহণ করতে পারবে না, শুধু সেন্ডার শুধু পাঠাতেই পারবে। এটা হচ্ছে রিসিভার গ্রহণ করতে পারবে। হাফ ডুপ্লেক্স কি? এখন হাফ ডুপ্লেক্স হলো সেন্ডার ও রিসিভার উভয় পাঠাতে পারবে কিন্তু একই সময় পাঠাতে পারবে না। সেন্ডার এবং রিসিভার তথ্য পাঠাতে পারবে ঠিক আছে, কিন্তু একই সময় পাঠাতে পারবে না। যখন একবার সেন্ডার পাঠাবে
এরপরে রিসিভার তা গ্রহণ করবে, আবার রিসিভার পাঠাবে, এরপরে সেন্ডার গ্রহণ করবে। মানে কি একটা তথ্য যাওয়ার পরে আরেকটা তথ্য আসে, একে বলা হয় এই যেমন ওয়াকি টকি। এবার ফুল ডুপ্লেক্স কি? ফুল ডুপ্লেক্স হচ্ছে সেন্ডার তথ্য পাঠাতে পারবে এবং রিসিভার তথ্য গ্রহণ করতে পারবে। সেন্ডার তথ্য পাঠায়, রিসিভার তথ্য গ্রহণ করে। এভাবে হচ্ছে কি মানে কি একই সাথে দুজনের তথ্য আদান প্রদান করতে পারে, যেমন মোবাইল ফোন, মোবাইল, এবার হচ্ছে ওয়াকি টকি, ওয়াকি টকি, এবার কি একই সাথে দুজন তথ্য আদান প্রদান করতে পারবে। এবার ব্রডকাস্ট। ব্রডকাস্ট হচ্ছে একজন সেন্ডার থাকে এবং অসংখ্য রিসিভার থাকে। একজন সেন্ডার থাকে এবং অসংখ্য রিসিভার থাকে। তাহলে মাল্টিকাস্ট কি? মাল্টিকাস্টে একজন সেন্ডার থাকে, কিন্তু সেন্ডার যাদেরকে অ্যাক্সেস দিবে শুধু তারাই তথ্য গ্রহণ করতে পারবে। একটি নেটওয়ার্ক অন্তর্ভুক্ত সকলের তথ্য গ্রহণ করতে পারবে। সেন্ডার যাকে অ্যাক্সেস দিবে তথ্য গ্রহণ করা, শুধু সেই কি তথ্য গ্রহণ করতে পারবে। যেমন এই দুটা রিসিভার তথ্য গ্রহণ করতে পারছে, কিন্তু একে সেন্ডার অ্যাক্সেস দেয় না বলে সে তথ্য গ্রহণ করতে পারবে না। কিন্তু ব্রডকাস্টে সকলে একটি নেটওয়ার্ক অন্তর্ভুক্ত সকলে তথ্য গ্রহণ করতে পারে, কিন্তু সেন্ডারে এই মাল্টিকাস্টে শুধু যাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে তারাই শুধু তথ্যটা গ্রহণ করতে পারবে। এখন আজকের জন্য এতটুকুই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে বাকিটুকু আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম।